কক্সবাজারের মহেশখালী পর্যন্ত বিস্তৃত হচ্ছে চট্টগ্রাম বন্দরের সীমানা। ৩১ বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে ৩১৫ করার সিদ্ধান্ত। বহির্নোঙরের জাহাজগুলোকে দিতে হবে চার্জ। হবিগঞ্জে চালু হলো ১.১ মেগাওয়াটের রুফটপ সোলার প্রকল্প। খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। স্পিনিং মিলের জন্য কার্যকরী। আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু। যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে লাভবান হবে দুদেশ। এবং জনবল সংকট, যানবাহন এবং উন্নত প্রশিক্ষণের অভাবে ফায়ার সার্ভিস দিনাজপুরের ৬ উপজেলায় শুরু করতে পারছে না কার্যক্রম। জনবল নিয়োগ শুরু করার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। শুরুতেই জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি। যোগ দিচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। আমরা যেটা দেখেছি গতকালকে কিন্তু দেখেছি দিন শেষে লেনদেনে কিন্তু দেখা গেছে যে দিন শেষে লেনদেনে ৩ পয়েন্টের মতো যোগ হয়েছে ডিএসসি এক্সে এবং ডিএসসিতে হাতবদল হয়েছে গতকাল ৬১৫ কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। সেখান থেকে আজকে শুরু হয়েছে লেনদেন এবং লেনদেনে এখন পর্যন্ত বেশ বলা যায় যে তুলনামূলক চাঙ্গা ভাব রয়েছে গতকালকের তুলনায় যদি বলা যায়। এখন পর্যন্ত ১৭ পয়েন্টের মতো যোগ হয়েছে। ডিএসসি এক্সে অবস্থান করছে ৫,২৯৬ পয়েন্টে। ডিএসসির সরিয়া সূচকে যোগ হয়েছে ৫ পয়েন্ট, অবস্থান করছে ১,২২৯ পয়েন্টে এবং বাছাই সূচকে প্রায় ২ পয়েন্টের মতো যোগ হয়ে অবস্থান করছে ১,৮৫৯ পয়েন্টে। এবং এখন পর্যন্ত প্রায় ৩৫ মিনিটের মতো লেনদেন হয়েছে এবং ৩৫ মিনিটের লেনদেনে দেখা যাচ্ছে যে বেশিরভাগ শেয়ারেরই কিন্তু দাম বেড়েছে। ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। অপরিবর্তিত আছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম এবং কমেছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। যদি এখন পর্যন্ত হাত বদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি ১১২ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এবং টপ 20-তে কারা কারা অবস্থান করে নিয়েছে টাকার অঙ্কের লেনদেনের দিক থেকে। সেদিক থেকে দেখা যাচ্ছে যে টপ 20-র একদম শীর্ষে অবস্থান করছে বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ লিমিটেডের। প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে ১,৪৪৮ টাকায়। ১,৪৫৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে। তারপরে জাহাজ নির্মাণ খাতের প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে টপ 20-র ২ নম্বরে। ২১ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। ২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার। ৩ নম্বরে উঠে এসেছে শেফার্ড। শেফার্ডের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে ৪৫ টাকা ১০ পয়সা, ৩৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে সর্বোচ্চ শেফার্ডের। তারপরে ৪ নম্বরে রয়েছে সাইহাম কটন, টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান। সাইহাম কটনের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে ২৭ টাকা ৪০ পয়সায়। ২৭ টাকা ৫০ পয়সা সর্বোচ্চ লেনদেন হয়েছে। ৫ নম্বরে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিটি শেয়ার লেনদেন মূল্য এই মুহূর্তে ৩১৪ টাকা ২০ পয়সা, ৩১৬ টাকা ৭০ পয়সা সর্বোচ্চ লেনদেন হয়েছে। বস্ত্র খাতের আরেকটি প্রতিষ্ঠান এমএল ডাইং রয়েছে ৬ নম্বরে, ৪৫ টাকা ৫০ পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিটি শেয়ার। আরডি ফুড রয়েছে ৭ নম্বরে, ১৬ টাকা ৭০ পয়সা লেনদেন মূল্য নিয়ে। তারপরে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, জ্বালানি খাতের প্রতিষ্ঠান। ৮ নম্বরে রয়েছে প্রতিষ্ঠানটির লেনদেন মূল্য এই মুহূর্তে ৬৭ টাকা ৮০ পয়সা, ৬৯ টাকা ৮০ পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে। এসকে ট্রিমস বস্ত্র খাতের আরেকটি প্রতিষ্ঠান ৯ নম্বরে অবস্থান করছে ৪৭ টাকা ৩০ পয়সা লেনদেন মূল্য নিয়ে। ফার্মাইড রয়েছে ১০ নম্বরে, ওষুধ খাতের প্রতিষ্ঠান। লেনদেন মূল্য ফার্মাইডের প্রতিটি শেয়ারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি ৬৪৫ টাকা ৭০ পয়সায়। তো দর্শক, মোটামুটি এই ছিল এখন পর্যন্ত ডিএসসির শুরুর লেনদেন পরিস্থিতির খবরাখবর। রাজস্ব বাড়াতে এবার নিজেদের সীমানা ৩১ বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে ৩১৫ বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সীমানা সীতাকুণ্ড এবং মিরসরাই উপকূল পেরিয়ে কক্সবাজারের কুতুবদিয়া হয়ে মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এর ফলে বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোকেও যেমন বন্দরে চার্জ দিতে হবে, তেমনি মনিটরিংয়ের আওতায় আসবে পুরো জাহাজ চলাচল ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৪০০ বছরের পুরনো চট্টগ্রাম আধুনিক বন্দর হিসেবে স্বীকৃতি পায় স্বাধীনতার পরে। প্রথম পর্যায়ে মাত্র ৫ নটিক্যাল মাইল ছিল এর কর্মপরিধি।
পরবর্তীতে আলফা, ব্রেভো এবং চার্লি নামে 3 ভাগে বিভক্ত করে পরিধি বাড়ানো হয় 31 বর্গ কিলোমিটার পর্যন্ত। এই অবস্থায় বন্দরের সীমানা মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত বিস্তৃত করার প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। মিরসরাই টার্মিনাল, এদিকে পতেঙ্গা, কুতুবদিয়া, মাতারবাড়ি, মহেশখালী পুরো এলাকাটাকে পোর্ট লিমিটের মধ্যে আনার জন্য আমরা মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠিয়েছি। চট্টগ্রাম বন্দরের সীমানায় অবস্থানকারী জাহাজগুলোকে প্রতি জিএসটি $.24 হারে বন্দর চার্জ পরিশোধ করে, আর এক একটি জাহাজকে 800 থেকে 1000 জিএসটি হিসেবে পরিমাপ ধরা হয়। কিন্তু বর্তমানে কুতুবদিয়া হয়ে মহেশখালী পর্যন্ত সাগরে শত শত জাহাজের অবস্থান থাকলেও তারা কোনো চার্জ দেয় না। তবে পুরো এলাকা বন্দরের সীমানায় চলে আসলে বন্দরের রাজস্ব বাড়বে শত কোটি টাকা। দর্শক, রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ব্রিফিং করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আপনার ভালো ফল আমরা পাবো বলে আশা করি। ভাই এইগুলো তো আপনাদের সঙ্গে আমি আলাপ করব না, আমরা আলাপ করেছি, যেটা বলেছি দ্যাট ইজ গুড এনাফ, দ্যাট ইজ গুড এনাফ। থ্যাংক ইউ। হ্যাঁ, একসাথে নির্বাচন করার সিদ্ধান্ত আমাদের আছেই। সরি। দর্শক, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বাসায় তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেখানে যোগ দিয়েছিলাম। আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হয়েছে। আখাউড়া অংশে ভারত সীমান্তবর্তী শিবনগর শূন্যরেখা হতে বাংলাদেশের গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই রেলপথটি নির্মাণ হলে যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে উভয় দেশই লাভবান হবে। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে আখাউড়া ও আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। ইতোমধ্যে ভারী যন্ত্রপাতির মাধ্যমে মাটি ভরাটের কাজ চলছে পুরোদমে। রেলযাত্রীরা বলছেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে এতদিন সড়ক এবং আকাশপথে যোগাযোগ ছিল, তবে এবার রেলপথ সংযুক্ত হওয়ায় বেশ খুশি তারা। আমরা যারা রেল ভ্রমণ করি আমাদের জন্য এটা খুব একটা উপকার হবে আর কি। যাত্রী হিসাবে আমরা অত্যন্ত উৎফুল্ল যে আমরা সহজেই এই ভারত এবং বাংলাদেশে যাতায়াত করতে পারবো। ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে এবং দেশের জন্য উন্নয়ন হবে এবং দুই দেশের সম্পর্ক আর সুসম্পর্ক হবে। যাত্রীদের পাশাপাশি বাংলাদেশের এই ব্যবসায়ী নেতা জানান, এই রেলপথ নির্মাণ হলে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার সাথে ভারতের 7টি অঙ্গরাজ্যের ব্যবসা বাণিজ্যে ব্যাপক সুযোগ সুবিধা সৃষ্টি হবে। অচিরে আমরা এটা চালু করতে পারি তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সহ তথা আমাদের এই পূর্বাঞ্চলের সকল ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে। প্রকল্প পরিচালক জানান, চলতি শুষ্ক মৌসুমেই অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। আমরা এই শুষ্ক মৌসুমে যদি পুরোপুরি কাজটা আমরা করতে পারি তাহলে আশা করি আমাদের মূল যে কাজ এমবেকমেন্টের কাজ তার একটা সিংহভাগ অংশ আমরা শেষ করে ফেলতে পারবো। জেলা প্রশাসক জানান, ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হলে দুদেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ ও যাত্রী পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে। এটি হলে কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ, যাত্রী পরিবহন মিলিয়ে একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং এলাকাবাসী অত্যন্ত খুশি এই প্রকল্পের কাজটি দ্রুত গতিতে চলার কারণে। বাংলাদেশ অংশের 10 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 477 কোটি 81 লাখ টাকা। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান টেক্সমেকো কাজটি বাস্তবায়ন করছে। 2020 সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শেষ 10 বছরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মোট সম্পদ বেড়েছে 1 কোটি 13 লাখ টাকা। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে 2017-18 অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার পর এ তথ্য দেন তিনি। অর্থমন্ত্রী জানান, গেল অর্থ বছরে তার মোট আয়ের পরিমাণ 34,28,301 টাকা। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের মন থেকে অনেকটাই কেটে গেছে করভীতি। টোটাল ইনকাম 34,28,341। টোটাল ট্যাক্স দিতে হচ্ছে 2,27,921। আমি যখন বিফোর আই ওয়াজ দ্য মিনিস্টার, আমার অ্যাসেট ছিল 1,14,83,036 টাকা। আর আজকে মানে 30 জুন এটা হয়েছে 2,28,15,497।
আয়কর মেলার পরিবেশেই কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল করছেন করদাতারা। এই মুহূর্তে সেগুনবাগিচায় কর অঞ্চল 1-এ আছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাজু, হরি, আপনি জানেন সপ্তাহব্যাপী আয়কর মেলায় বিপুল সংখ্যক করদাতার আগ্রহ উদ্দীপনার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সিদ্ধান্ত দিয়েছে যে ঢাকার যে কর অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ 30 তারিখ পর্যন্ত যে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। তো এই সময়ের মধ্যে কর অঞ্চলগুলোতেও মেলার পরিবেশে কর দেওয়ার সুযোগ এনবিআর এর পক্ষ থেকে করা হয়েছে। আমরা রয়েছি সেগুনবাগিচার কর অঞ্চল 1-এ। এখানে 22টি সার্কেল রয়েছে কর অঞ্চল 1-এর। এই 22টি সার্কেলের দ্বারা যারা করদাতা রয়েছেন তারা এখানে এসে নিজেদের রিটার্ন দাখিল করতে পারছেন এবং অন্যান্য যে সেবাগুলো তারা সেখানে নিতে পারছেন। এখানে 22টি সার্কেলের সবগুলো সার্কেলের কর্মকর্তারাই কর অঞ্চল 1-এ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল সকালই কিন্তু এখানে বেশ করদাতাদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কেননা এখানে মোটামুটি গুলিস্তান থেকে শুরু করে গুলিস্তান, তারপরে সেগুনবাগিচা এবং মগবাজার, মৌচাক, ইস্কাটন এবং গাউসিয়া সহ বেশ কিছু এই এলাকার যত মার্কেট রয়েছে, যত সরকারি বেসরকারি অফিস রয়েছে এবং অন্যান্য যে ব্যবসা বাণিজ্য রয়েছে, বিশেষ করে গাড়ির যারা ব্যবসা করেন, গাড়ির শোরুম যাদের রয়েছে, কন্ট্রাক্টর বা কাজ যারা করেন, সেই সঙ্গে জুয়েলারি যে ব্যবসা রয়েছে, এই এলাকার এই সকল ব্যবসায়ীরা তারা এই কর এখানে দিচ্ছেন। তো আমাদের একজন জাকারিয়া হোসেন, এখানকার একজন কর কর্মকর্তা, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে মেলার পরিবেশে তারা কর নিচ্ছেন, এখানে কেমন ভিড় হচ্ছে, করদাতাদের কি কি সেবা আপনারা দিতে পারছেন? অ্যাকচুয়ালি আমরা এখানে করদাতাদের মানে রিটার্ন গ্রহণ করছি। আর কর অঞ্চল 1-এর 22টি সার্কেলের করদাতারা এখানে একই ছাদের নিচে বসে রিটার্ন সাবমিট করতে পারছেন এবং প্রাপ্তি স্বীকারপত্র দিচ্ছি আমরা, এবং হেল্প ডেস্কের মাধ্যমে আমরা করদাতাদের সহযোগিতা করছি। রিটার্ন ফর্ম প্রয়োজন হলে তাদেরকে রিটার্ন ফর্ম সরবরাহ করছি। আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবাই সুন্দরভাবে মানে দিতে পারছে। এখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটছে না। কাজ মানে যারা সেবা নিতে আসছে প্রতিদিন গড়ে 1000 থেকে 1500 করদাতা এসে সেবা গ্রহণ করছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। হরি, আপনি শুনছিলেন যে এই কর অঞ্চলে মোটামুটি কিন্তু প্রতিদিন 1 থেকে 1500 করদাতা তারা এসে রিটার্ন দাখিল করতে পারছেন। তারা বলছেন যে সকালবেলা অফিসের কাজকর্ম করে অন্যান্য সব কিছু করে বিকেলের দিকে ভিড়টা আসলে অনেক বেশি হয়। একই রকমভাবে ঢাকার অন্যান্য কর অঞ্চলগুলোও কিন্তু মেলার পরিবেশে কর রিটার্ন এখানে দাখিল করা হচ্ছে এবং অন্যান্য যে সেবা করদাতাদের তারা এগুলো দিচ্ছেন। এনবিআর এর পক্ষ থেকে আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 30 তারিখ যেহেতু শুক্রবার এবং আগামী ডিসেম্বরের 1 তারিখ যেহেতু শনিবার, সে কারণে 2 ডিসেম্বর অর্থাৎ রোববার পর্যন্ত এই সেবাগুলো করদাতারা এখানে এসে নিতে পারবেন। তো হরি, এই ছিল আমার হাতে এখন পর্যন্ত সবশেষ খবর। দর্শক, কর অঞ্চলগুলোতে আয়কর মেলার সুবিধায় কর রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। সেসব খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। হবিগঞ্জে 1.1 মেগাওয়াট সম্পন্ন রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল মাধবপুরের টেলিয়াপাড়ায় প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে স্পিনিং মিলে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ খরচ কম হবে, ফলে আর্থিক খরচও কমে আসবে। রুফটপ সোশ্যাল এনার্জির মাধ্যমে দেশে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 8,90,00,000 টাকা ব্যয়ের এই প্রকল্পের 80% অর্থায়ন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল। বাকি 20% ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ দেবে বলে জানান ইটকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক। প্রযুক্তিগত আমাদের রিসার্চ গবেষণা চালাই, তাহলে এটা সম্ভব। এবং আমরা আমাদের প্রধানমন্ত্রী আশা করেন যে আমাদের যুব সমাজ যারা, তারা যেন তাদের চিন্তা মেধা এগুলো নিয়ে বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসে। ইটকল থেকে এখানে টেকনিক্যাল সাপোর্ট দিই এবং ফিনান্সিং সাপোর্ট দিই। আমরা 6%-এ 10 বছরের জন্য লোন দিচ্ছি। অবকাঠামো থাকার পরও জনবল সংকট, সরঞ্জামের অপ্রতুলতা, যানবাহন এবং উন্নত প্রশিক্ষণের অভাবে ফায়ার সার্ভিস দিনাজপুরের 13 উপজেলার মধ্যে 6টিতে কার্যক্রম শুরু করতে পারছে না।
ওইসব এলাকায় আগুন লাগলে সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে ডিসেম্বরে জনবল নিয়োগ হলে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী ফায়ার সার্ভিস। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কৃষি নির্ভর অর্থনীতি সমৃদ্ধ দিনাজপুরের ১৩ উপজেলায় রয়েছে শত শত চালকল, ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজার। আগুন লাগলে সময় মতো ফায়ার সার্ভিস না থাকায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়, প্রাণহানিও ঘটে। আবার নদী বা পুকুরে ডুবে মারা যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তখন রংপুর থেকে ডুবুরিদের এনে উদ্ধার কাজ চালাতে হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় ৬টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন। কিন্তু জনবল সংকট, সরঞ্জাম ও যানবাহনের অভাবে কার্যক্রম শুরু করতে পারছে না। আমাদের যে ফায়ার সার্ভিসটা যে চালু হয়েছে, এখানে মনে হয় কোনো লোকজন নেই, একটা শুধু নাইট গেট থাকে, সে মনে রাত্রে আসে দিনে চলে যায়। আগুন লাগলে পরে আমাদের দিনাজপুর সদর থেকে বা সীতাকুণ্ড থেকে পার্শ্ববর্তী থানা থেকে নিয়ে আসতে যেতে আমাদের দারুণ ক্ষতি। জনবল এবং কি গাড়ি দিয়ে শীঘ্রই চালু করানো হয়। এই অবস্থায় ডিসেম্বর মাসে কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশাবাদী ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। জনবল অলরেডি নিয়োগ শেষ হয়ে গেছে, ট্রেনিং আছে, তা আশা করা যায় ডিসেম্বরের মধ্যে হয়তো ট্রেনিং শেষে পোস্টিং আসলে আমরা ওই স্টেশনটা চালু করতে পারবো। গণপূর্ত বিভাগ বলছে, জনবল নিয়োগ হলে ফায়ার স্টেশনগুলো সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হবে। অবকাঠামোগত দিক থেকে গণপূর্ত বিভাগ কর্তৃক সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। তারা চাওয়া মাত্রই আমরা এই অবশিষ্ট যে ৬টি উপজেলায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সিভিল ডিফেন্স স্টেশন চালু করা সম্ভব হয় নাই, সেটি হয়তো আমরা চালু করতে পারবো। দিনাজপুরের ৬টি উপজেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৩ কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। এক দশক আগে রাজশাহী নগরীতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি একটু প্রশান্তির কোনো স্থান ছিল না। তবে ৫ বছর আগে রাজশাহী সিটি কর্পোরেশন প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে পদ্মাপাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ করে। এতে রাজশাহীবাসীর বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জায়গাটি। ছুটির দিন কিংবা অবসরে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসেন পদ্মাপাড়ে। শহরের ভিতরে তো আসলে বিনোদনের তেমন প্লেস নাই। নদীর ধারে আসলে আসলে বাচ্চাদের মানে মনের প্রশান্তিটা ঘটে, তারপরে বিনোদনের একটা প্লেস খুঁজে পাই। আগে পদ্মার অবস্থা সত্যি মানে এটা পরিবার নিয়ে ঘুরতে আসার মতো এতটা সুন্দর ছিল না, কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে। সামনে পদ্মা, পানি, বাতাস, প্রাকৃতিক সবকিছু আর কি। সবারই একটা বিনোদনের জায়গা, সবাই আসলে যেহেতু আমরা খুশি হই, এই জায়গাটা আরো মনে করেন উন্নত করলে আমাদের সবার ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে ধরেন বেড়াতে যাব, সেই কারণে পদ্মার ধারে আসা। পানি, সূর্য, পাখি থাকে, এই জন্য মজা লাগে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা ব্যাপক রূপ নিচ্ছে জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বলছে, বর্তমানে ৬৬% নারী পারিবারিকভাবে সহিংসতার শিকার হচ্ছে। সোমবার রাজধানীর জিক গ্যালারিতে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বিষয়ে তৈরি একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য দেয় সংস্থাটি। দেশের ২০টি জেলায় সংঘটিত ১১০০রও বেশি ঘটনা, তার প্রেক্ষিতে থানায় দায়ের হওয়া মামলার নথি এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে নেয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত প্রতি ৫টির মধ্যে ৪টি মামলা আদালতে উত্থাপিত হতে ২ বছর পর্যন্ত সময় লেগে যায়। আবার পারিবারিক সহিংসতার বিষয়ে আইনের সুস্পষ্টতার অভাবে ৯৬% ভুক্তভোগীর অভিযোগ শুনানির পর্যায়ে যায় না, অথবা গেলেও তা বাতিল হয়ে যায়। আর আদালতে মামলা খারিজ করে দেয়া বা অপরাধীকে খালাস দেওয়ার সম্ভাবনা ৩২%। নিজেদের ঘরে নারী এভাবে অনিরাপদ হওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অ্যাকশন এইড। মেঘনা অর্থনৈতিক অঞ্চলে চলমান মেঘনা সুগার রিফাইনারি প্রকল্পের অধীনে ৮২ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী শিল্প কারখানা স্থাপন ও কারিগরি সহযোগিতায় মেঘনা সুগার রিফাইনারি ও লেন্ডার্স কনসোর্টিয়াম একসঙ্গে কাজ করবে। দুটি প্রতিষ্ঠানকে চুক্তি বাস্তবায়ন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ সময় মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ও লেন্ডার্স কনসোর্টিয়াম ডিইজি এফএমওআইসিডির প্রতিনিধিরা চুক্তিপত্র স্বাক্ষর করেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১২৭তম শাখা চালু করল যমুনা ব্যাংক লিমিটেড। সোমবার নিমতলা কেআইন শাহাবুদ্দিন প্লাজায় এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান কানুতোষ মজুমদার, পর্ষদের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, যমুনা ব্যাংকের এ শাখা থেকে আধুনিক ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। নোয়াখালীর সোনাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪১তম শাখার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হেড অব জোন মোহাম্মদ রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মাহবুবুল আলম ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কুমিল্লার বাগমারা বাজার শাখার উদ্বোধন হয়েছে। গতকাল এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে FSIBL। দর্শক, এ সময় বাণিজ্যের পর্যায়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর আরেকবার জানিয়ে দেবো। যোগ দিচ্ছি DSEBD.org অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা গতকালকে যেটা বলছিলাম যে দিন শেষে কিন্তু 615 কোটি টাকার লেনদেন হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেখান থেকে এখন পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিটের মতো লেনদেন হয়েছে এবং লেনদেন দেখা যাচ্ছে 260 কোটি টাকার লেনদেন ছাড়িয়ে গেছে প্রায়। এখন 258 কোটি টাকার লেনদেন সর্বশেষ তথ্য। এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু দর বেড়েছে। 190টি প্রতিষ্ঠানের দর যোগ হয়েছে প্রতিটি শেয়ারে এবং অপরিবর্তিত আছে 45টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কমেছে 69টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। যোগ হয়েছে এখন পর্যন্ত DSEX-এ 23 পয়েন্ট, অবস্থান করছে 5302 পয়েন্টে। ডিএসসি সরিয়া সূচকে যোগ হয়েছে 4 পয়েন্ট, অবস্থান করছে 1228 পয়েন্টে এবং বাছাই সূচক 30 ইন্ডেক্সে যোগ হয়েছে 4 পয়েন্ট, অবস্থান করছে 1862 পয়েন্টে। টপ 20-তে কারা কারা অবস্থান করে নিয়েছে এই পর্যায়ে সেটা একটু দেখব। দেখা যাচ্ছে যে একদম টপ 20-র শীর্ষে অবস্থান করছে, কিন্তু আমরা আধা ঘন্টা আগে যেটা দেখেছিলাম বার্জার পেইন্টসে বহুজাতিক প্রতিষ্ঠান, সেটি রয়েছে 1453 টাকায় লেনদেন হচ্ছে বার্জারের প্রতিটি শেয়ার। ওয়েস্টার্ন মেন শিপইয়ার্ড রয়েছে 2 নম্বরে, 21 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। সাইহাম কটন রয়েছে 3 নম্বরে, 28 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে। শেফার্ড রয়েছে 4 নম্বরে, অবস্থান করছে 35 টাকা 40 পয়সায়। কেপিসিএল রয়েছে 5 নম্বরে, 68 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। তারপর রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইউপিসিএল এর প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 314 টাকা 30 পয়সায়। ইফাদ অটোস রয়েছে 7 নম্বরে, অবস্থান করছে। লেনদেন মূল্য এই মুহূর্তে ইফাদ অটোসের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য 109 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্যই 109 টাকা 30 পয়সা। ফার্মাইড রয়েছে ওষুধ খাতের প্রতিষ্ঠান 8 নম্বরে, 635 টাকা লেনদেন হচ্ছে সর্বশেষ। 660 টাকা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে। তারপরে রয়েছে এসকে ট্রিমস, বস্ত্র খাতের আরেকটি প্রতিষ্ঠান, 9 নম্বরে রয়েছে 47 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে। 48 টাকা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হচ্ছে। 10 নম্বরে রয়েছে আরডি ফুড। আমরা যদি জানিয়ে দেই যে এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর যোগ হয়েছে কোন কোন প্রতিষ্ঠানে, সেই রকম কয়েকটি প্রতিষ্ঠানের নাম জানাতে গেলে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে বস্ত্র খাতের প্রতিষ্ঠান এমএল ডাইং রয়েছে একদম শীর্ষে। প্রতিষ্ঠানটির আজকে দর যোগ হয়েছে প্রায় 10%, 9.90% দর যোগ হয়েছে। গতকালকে সবশেষ লেনদেন মূল্য ছিল 41 টাকা 40 পয়সা, আজকে লেনদেন হচ্ছে 35 টাকা 50 পয়সা এই মুহূর্তে। আরডি ফুড রয়েছে 2 নম্বরে, দিক থেকে দর বাড়ার বৃদ্ধির দিক থেকে। আরডি ফুডের প্রতিটি শেয়ারে আজকে দর যোগ হয়েছে 9.21%, লেনদেন হচ্ছে 16 টাকা 60 পয়সায়। তারপরে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রোগ্রেসিভ লাইফের প্রতিটি শেয়ারেও কিন্তু 9% মতো দর যোগ হয়েছে। লেনদেন মূল্য এই মুহূর্তে প্রতিটি শেয়ারে 60 টাকা। ওয়েস্টার্ন মেরিনের প্রতিটি শেয়ারের দর যোগ হয়েছে 8.50, লেনদেন হচ্ছে 21 টাকা 70 পয়সায়। রহিম টেক্সটাইলের প্রতিটি শেয়ারে দর যোগ হয়েছে 7.7%, লেনদেন মূল্য 399 টাকা 20 পয়সায়। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের এই মুহূর্তের খবরাখবর। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারের মহেশখালী পর্যন্ত বিস্তৃত হচ্ছে চট্টগ্রাম বন্দরের সীমানা। 31 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে 315 করার সিদ্ধান্ত। বহির্নগরের জাহাজগুলোকে দিতে হবে চার্জ। হবিগঞ্জে চালু হলো 1.1 মেগাওয়াটের রুফটপ সোলার প্রকল্প, খরচ হয়েছে প্রায় 9 কোটি টাকা। স্পিনিং মিলের জন্য কার্যকরী।
আখাউড়া ও আগরতলায় ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু। যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে লাভবান হবে দুদেশ। এবং জনবল সংকট, যানবাহন এবং উন্নত প্রশিক্ষণের অভাবে ফায়ার সার্ভিস দিনাজপুরে 6 উপজেলায় কাজ শুরু করতে পারছে না। জনবল নিয়োগ শুরু করার আশ্বাস। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।